আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এসব বোঝে রোদেলা, প্রিসিলা আর মামিরা। শুধু বোঝেন না নাসিমা আর তার বোনেরা। তারা কিন্তু অসহায় ভেবে কখনো একটা দিন, এমনকি একটি বেলার জন্যেও ওকে তাদের বাড়িতে বেড়াতে নিতেন না কখনোই। এমনকি যে খালামণি নিঃসন্তান, তিনিও এড়িয়ে যেতেন এই ব্যাপারটা। যত দরদটা উথলে পড়তো এই বাড়ি এলে। বাবা কি খাবা, কি রান্না করে আনবো বলো, হাতে টাকা দিয়ে দিত, যাও মজা কিনে খাও গিয়ে, তারাই ভালো ওর কাছে। এদিকে নাসিমা ভালোবেসে শাসন করে মাঝে মাঝে, তাই ভালো ফুপুর তালিকায় নাসিমার জায়গা সবার শেষে। এখন কিছু লোক এসে বলবে, ভাব নিও না রোদেলা, এতদিন ওই বাড়ি ছেড়ে আসার জন্য কামড়াকামড়ি করে এখন এসব বলছো। হ্যাঁ, ওরাও জানে এটা খুবই কঠিন সিদ্ধান্ত ওদের জন্য। ওরা নিজেও জানে না একা চলতে পারবে কিনা এই দুর্মূল্যের বাজারে। তবুও ওরা দুই বোন চাই করেছে তা এই নোবেল নামক এই রাহুর বলয় থেকে বাঁচতে, আর ওই বাড়ির মানুষগুলোকে শান্তি মতো বাঁচতে দিতে। তারা একমাত্র নাসিমা বেগমের জন্য নিজ গৃহে পরবাসীর মতো থাকতো। আর নাসিমা বেগমের সাথে ঝগড়া লাগতো খাওয়া পড়া থাকা কিংবা কাজ নিয়ে না। সবসময় ঝগড়া লাগতো এই নোবেলকে শেল্টার দিতে গিয়ে। তিনি নিজেও বুঝতেন যে তিনি অন্যায়ভাবে তাদের সাথে ঝগড়া করছেন। ভুল নোবেলেরই। ওকে কিছু বলতেন তো নাই, উল্টে তাদের সন্তানদের কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরতেন, পাহাড়ে ঠেলতেন কথা দিয়ে। একদিন হলো কি, নোবেল খুব বাজে একটা কথা বলল বড় মামির সাথে। তিনি বললেন, দাঁড়া, তোর বাবা আজকে আসুক। খুব স্বাভাবিকভাবে ব্যাপারটা নোবেলের বাবাকে বললেন। দেখ, তোর ছেলে আমাকে আজ এই কথা বলেছে। তখনই নাসিমা কোথা থেকে বললেন, এটুকু কথাও ওর বাবার কাছে লাগানো লাগে। ওর মা নাই তো, তাই সবাই খুব মজা করে ওর কীর্তন গাইতে পারে। নিজেদের ছেলে মেয়েরা যেন দোয়া তুলসী পাতা। বড় মামি নাসিমার কথা শুনে অবাক। তিনি বড় হিসেবেও তো ওকে পারতেন শাসন করতে, তিনি তা করেননি। না হয় ওর বাবাকেই বলেছেন, তাতে খুব অন্যায় কিছু কি করে ফেলেছেন? এরপর নাসিমা নোবেলকে সবার সামনে মারা শুরু করে আর বলতে থাকে, আর করবি এমন? হ্যাঁ, কে আছে তোর এখানে যে তোর দোষ ডেকে রাখবে? নিজেদের ছেলে মেয়ের চেয়ে বেশি করলেও কেউ কিছু বলবে না, কারণ ওদের মা আছে। তোর কে আছে? বেদম পিটুনি দিয়ে ওকে নাসিমা বেগম তার ঘরে নিয়ে যায়। ওকে শাসন না নিজে করলো, না দিল ওর বাবাকে করতে। উল্টে বড় মামির ছেলে মেয়েদের খবরদারি করে গেল, আর ওর চোখে সবাইকে দোষী বানালো। এটা একদিনের না, প্রতিদিনের গল্প। যে কেউ কোনো কথা বললেই তিনি আক্রমণ মনে করতেন। এজন্য একটা সময় সবাই কথা বলাই বন্ধ করে দিয়েছে। ফলাফলে তৈরি হয়েছে আজকের নোবেল। একটু কৌশলী হলেই নাসিমা কিন্তু অনায়াসেই সবার মধ্যমণি হয়ে থাকতে পারতেন, কিন্তু তিনি আশ্রিত হয়ে সবাইকে মানসিক যন্ত্রণা দিতেন কথা দিয়ে। তার কথায় এত বিষ যে নোবেলের ছোট মা, মানে নতুন ছোট মামি, আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলেন। তিনি সবার সাথে অশান্তি করেন, আর তার জ্বালা মিটান মেয়েদেরকে অকথ্য ভাষায় গালি দিয়ে। একদিন কথা বলতে বলতে হঠাৎ রোদেলাও ওর খুব কাছের এক বন্ধুকে একদিন বললেন, আমি যদি কোনোদিন আত্মহত্যা করি তবে জেনে রাখবে তার জন্য আমার মা দায়ী। এসব ভেবে ঘুমিয়ে পড়ল ও, কারণ পরদিন ওর অনেক কাজ। পরদিন রোদেলা সবার আগে ব্যাংকে যায়। একটা অ্যাকাউন্ট নম্বর সাবমিট করতে হবে। ওর আগের অ্যাকাউন্ট যেটা ওর মায়ের নামে খোলা সেটা ব্লক হয়ে গেছে, কিছু পেমেন্ট আটকে আছে, সেগুলো তুলতে নতুন অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। এই এক কাজের যোগ্যতায় ওর মাকে নিয়ে বেরিয়ে গেছে কৃষ্ণচূড়া থেকে। টিউশনি করিয়ে সংসার দুইজনার পড়ার খরচ চালানো মুশকিল। আর চাকরি সবেমাত্র পড়ছে থার্ড ইয়ারে, কে দেবে চাকরি ওকে? ইদানিং ওর মা কেমন যেন চুপসে গেছেন। তিনি মনে মনে আহত। সংসার কিভাবে চলবে সেই চিন্তাই না, অন্য এক চিন্তা তার মনে। কি সেটা কেউ জানে না, তবে খেতে বসে বিকালের অবসরে তিনি নাকি আফসোস করেন নোবেলের জন্য। কি করছে বেচারা, খেয়েছে কিনা, রাতে ফিরল কিনা বাড়িতে সময় মতো, এসব শুনেছে রোদেলা প্রিসিলার কাছে। তাছাড়া রাত হলে দেখা যায় বারান্দায় টুলের উপর বসে রাস্তার দিকে তাকিয়ে আছে। যদিও নতুন বাসার বারান্দায় বসে ঝোপঝাড় আর জঙ্গল ছাড়া কিছুই চোখে পড়ে না এখান থেকে। কি ভাবেন তিনিই জানেন।
গতকাল বিকালে নাসিমা বেগমের 3 বোন এসেছিলেন ওদের নতুন বাসা দেখতে। তারা খুব করে বকলেন নাসিমাকে, কেন তিনি ঝোঁকের বশে এসে পড়লেন সেই বাড়ি থেকে। তিনি যে বাড়ি ছাড়ছেন এ কথাটা পর্যন্ত জানাননি তাদেরকে। আজ একটা কাজ সাবমিট করার কথা ছিল রোদেলার। বাড়িতে এমন মেহমান, একটাই ঘর ওদের, সেখানে কথা বলছে দুজনই। এরকম পরিস্থিতিতে কাজ করা মুশকিল। আজ অনেক রাত অবধি কাজ করতে হবে ওকে। রাতে তারা খেয়ে গেলেন। রোদেলা খেয়ে দ্রুত কাজে বসলো। সেদিন কাজ শেষ হতে ভোর হয়ে গেল। ঘুমে চোখ ডুবে যাচ্ছে। কলমের কালি শেষ হওয়ার লাইট অন করে কলম খুঁজল ও। আনমনে চোখ খুলল বিছানায়। ওর মা ঘুমিয়ে আছেন। চেয়ারটাতে বসে ওর মাকে দেখতে লাগলো ও। সোজা সিঁথিতে খোলা চুল, চোখে চেহারায় রাজ্যের ক্লান্তি, হালকা রঙের মলিন একটা সুতির শাড়ি গায়ে। ব্যাপারটা ঘটেছে খুব ধীরে। তার যত শাড়ি ছিল তিনি পরিচিতদের মধ্যে বিলি করেছেন, আর এখন শাড়ি কিনবার সময় সাদা হালকা আকাশি এই রঙেরই শাড়ি কেনেন, যেন স্বেচ্ছায় বিধবা বসন গ্রহণ করেছেন তিনি। আজ বাবাকে কি তিনি মৃত ধরে নিয়েছেন? ওর মায়ের তরুণী বয়সের ছবি দেখে মাঝে মাঝে অবাক হয় রোদেলা। এমন শিক্ষিত সুন্দরী স্মার্ট উচ্চশিতা তরুণীর জীবনে একটা ভুল সিদ্ধান্তে শেষ হয়ে গেল। বলেছিল অনেক ভালো কপাল আপনার, মেয়ের এত বড় বাড়িতে বিয়ে হচ্ছে, বাড়ির সবাই উচ্ছ্বসিত হচ্ছে বিয়ের আমেজে। সত্যি বলতে রূপের জোরেই বিয়েটা ঠিক হয়েছিল। ছেলেরা নানুদের তুলনায় অনেক বড় লোক। ওই এলাকার জমিদার ছিলেন তার পূর্বপুরুষেরা। জমিদারি উঠে গেলেও তাদের প্রভাব প্রতিপত্তি তখনও ছিল। এক বিয়ের দাওয়াতে নাসিমাকে দেখেন বিলেত ফেরত ব্যারিস্টার আসাদুজ্জামান রুবিন। প্রথম দেখাতেই নাসিমকে পছন্দ হয়ে যায় তার। খোঁজ নিয়ে জানতে পারেন পঞ্চায়েতের সভাপতি মোর্শেদের মেয়ে নাসিমা। বেশ কিছুদিন অনুসরণ করেন নাসিমার গতিবিধি। দিনে দিনে পছন্দ পরিণত হয় ভালোবাসায়। উদাম ভালোবাসা অনুভব করেন তিনি নাসিমার প্রতি। বাড়িতে ব্যাপারটা জানান রুবিন। বাড়ির কেউ রাজি না। অনেক যুদ্ধ করে বাবা মাকে রাজি করান রুবিন। এত সব আয়োজন নাসিমাকে নিজের করে পেতে তার আত্মবিশ্বাস ছিল তিনি বিয়ের প্রস্তাব পাঠালে মোর্শেদ সাহেব না করবেন না। এমন জামাতা সকল মেয়ের বাবাই মনে মনে খোঁজেন। কজন পান এমন মেয়ে জামাই? অথচ নাসিমা ততদিনে মন দিয়ে রেখেছেন বাড়ির ভাড়াটিয়ার ছেলেকে। মেয়েদের মন পাওয়ার যে একটা ব্যাপার আছে, তখন হয়তো এর চল ছিল না। বিয়ে করতে চাইলেই হলো। মেয়ে রাজি কিনা তা জানার কোনো দরকার নেই। মেয়ে যেন কাগজের নোট, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। মেয়ে রাজি নাই তো কোনো সমস্যা নাই, বিয়েটা আগে হোক, পরে সব ঠিক হয়ে যাবে। বর্তমানে এসেও অনেকে এমন ধারণা পোষণ করে। অথচ মেয়েদেরকে মন আছে, তাদেরকে পছন্দ অপছন্দ রয়েছে, তা খেয়াল কজন বাবা মা রাখেন? আবার নাসিমার গল্প তো প্রায় 30 বছরের আগের। 1 মাস পরে বিয়ে। অথচ রুবিন প্রায়ই ওই বাহানায় নাসিমাদের বাড়িতে আসে। উদ্দেশ্য যদি নাসিমাকে দেখতে পায় একবার। নাসিমা রুবিনকে দুচক্ষে দেখতে পারত না। দেখতে না পারারই কথা। অন্যের প্রেমে যে বোধ তার চোখ থেকেও অন্ধ। নাসিমার ছোট ছোট ভাই বোনের জন্য এটা ওটা কিনে আনতেন। ওদের অনেক ভালোবাসতেন তিনি। যেই উদ্দেশ্যে এই বাড়ি বয়ে আসা তা পূরণ হতো না তার। নাসিমার মা এটা ওটা নাস্তা দিয়ে পাঠাতেন ওকে। ও যেতে রাজিই হতে না। তখন নাসিমার মায়ের একটু খটকা লাগে। একদিন তিনি মেয়েকে জিজ্ঞেস করেন বিয়েতে মত আছে কিনা। নাসিমা কিছু না বলেই রাগ দেখিয়ে চলে যায়। ওর মা ভাবে মেয়ে লজ্জায় তার মাকে বলতে পারছে না, তাই এসব বিষয়ে আর ভাবেননি তিনি। দেখতে দেখতে নাসিমা আর রুবিনের বিয়ের দিন ঠিক হলো। পুরো এলাকা ভরে গেল বাতিতে। এলাকার সবাই খুশি এই বিয়েতে। নিজের মেয়ের বিয়ে হলে যেমন খুশি লাগে তেমনি খুশি সবাই। নাসিমাকে এলাকার সবাই খুব ভালোবাসে। ভালো ছাত্রী হিসেবেও তার খুব নাম। রবিন বলেছে বিয়ের পর ও চাইলে ওকে বিলেত নিয়ে যাবে পড়াতে। কত স্বপ্ন তার নাসিমাকে নিয়ে। অথচ বিয়ের আগের দিন পর্যন্ত কেউ জানতো না নাসিমার প্রেমের কথা। ছেলে ওদের বাড়ির ভাড়াটিয়া হওয়ার কারণে কেউ ওদের টের পায়নি ব্যাপারটা। হলুদের অনুষ্ঠান ও হয় ধুমধাম করে। রাতে নাসিমার সব মামাতো চাচাতো বোনেরা একসাথে ঘুমায়। পরদিন বিয়ে। সকালে উঠে দেখে নাসিমা ঘরে নেই, কোথাও একটা আছে ভাবে সবাই। সকাল 9:30টায় ওর মা একটা কাগজের পায় বিছানা গোছাতে গিয়ে সেখানে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। সবাই বলছিল এদিকে ওদিকে কাছে কোথাও, অথচ তিনি প্রথম জেনেছেন কোথাও নেই নাসিমা, চলে গেছে অনেক দূরে।
রোদেলা মনে করে এটা ওর মায়ের জীবনের প্রথম ভুল। তিনি বিয়ে করতে চান না এটা আগে জানাতে পারতেন। তার এমন পালিয়ে যাওয়া কেউ এখনো ভুলতে পারেনি। তাকে দেখে মানুষ এখনো আফসোস করেন। কি করলি নাসিমা? জুয়া খেললি নিজের জীবন নিয়ে। এই পুরাতন বাড়ির এক চিলতে ঘরে বসে ভাবে রোদেলা, মা যদি রবিন আঙ্কেলকে বিয়ে করতো তাহলে ওদের জীবনটা অন্যরকম হতো। ওদের হয়তো জন্মই হতো না। তবুও মা তো ভালো ঘর, ভালো বর, সম্মানের সঙ্গে বাঁচা এসব পেতেন। মার নিজেও হয়তো আফসোস হয় তার এই ভুলের জন্য, কিন্তু ওরা কখনো এসব ব্যাপারে বলতে শোনেনি। এসব কথা নানু বলেছিল রোদেলাকে, আর কিছুটা মেচু খালামণি। রোদেলা ভাবে মানুষ বড্ড আবেগী প্রাণী। এই আবেগের নিয়ন্ত্রণহীনতা ওর মাকে জীবনের দৌড়ে কোথায় ছিটকে ফেলেছে। এই ঘটনা থেকে রোদেলা জেনেছে আবেশের নিয়ন্ত্রণ কতটা জরুরি একটা মানুষের জীবনে। একটা ভুল সিদ্ধান্ত কিভাবে অনেকগুলো মানুষের জীবনকে ধ্বংস করে দেয় তা দেখছে একেবারে কাছ থেকে। এরই মধ্যে একদিন হঠাৎ নাতাশা আর কল্লোল এসে হাজির রোদেলাদের বাসায়। কল্লোল এসে ওকে দিয়ে চলে গেছে, রাতে ফিরবার সময় আবার নিয়ে যাবে। নাতাশা যে ফুপুকে জড়িয়ে ধরেছে কাঁদবে, সেই সম্পর্ক এখনও তৈরি হয়নি নাসিমা বেগমের সাথে। আহ্লাদ করে কথা বলাও হয় না, শুধু বলল, ফুপু, আপনারা কেন এসে পড়লেন ওই বাড়ি ছেড়ে? নাসিমা বেগমের তেমন উৎসাহ দেখা গেল না উত্তর দেওয়া নিয়ে। ভাইয়ের বা বোনের ছেলে মেয়েদের প্রতি একটা আহ্লাদীপনা যে থাকে তা নাসিমা বেগমের কোনো কালেই ছিল না। নিজের ছেলে মেয়েদের প্রতিই নেই, আর ভাইয়ের বোনের ছেলে মেয়েদের প্রতি উল্টে ভাতিজাদের প্রতি অভিযোগ রয়েছে নাসিমার। কেন তারা অসহায় এতিম নোবেলকে দেখতে পারে না? ওরা যদি ওর পক্ষ হতো তাহলে তো নোবেলের একটু জোর থাকতো। সব ভাতিজিদের বেলায় এমন ভাব যেন ওদের মায়েরা আগের ঘর থেকে নিয়ে এসে তার ভাইদেরকে বিয়ে করেছে। তিনি এমনই জঘন্য যে ওদের মায়েদের সাথে ঝগড়া লাগলে তাদের ছেলে মেয়েদের টেনে আনতে ঝগড়ায়। বিশ্রী সব কথা বলতো ওদেরকে নিয়ে। রক্তের সম্পর্কের ভাতিজিদের যে কেউ এমনভাবে বলতে পারে, তুলনা করতে পারে, অভিশাপ দিতে পারে, নিজের চোখে না দেখলে কিংবা নিজের কানে না শুনলে কারো বিশ্বাসই হতো না। তাই হয়তো একটা অদৃশ্য দেয়াল তৈরি করা হয়ে গেছে তাদের অজান্তেই। নাতাশা যদি না আসতো তখনই ব্যাপারটা স্বাভাবিক মনে হতো। যে কষ্ট ওদের ফুপু কথা দিয়ে দিয়েছে তাতে ওদের খবর দিয়ে বাড়ি ফিরে আসা কল্পনাতীত। কিন্তু নোবেলের হিসেব আলাদা। ওকেও যে খুব আহ্লাদ করে তা না, তবে অনেক আগে থেকেই দেখেছে ওর একটা আলাদা জায়গা রয়েছে। একটা ঘটনা, ছোট্ট অতি ক্ষুদ্র, অনেকেই এটা শুনে হয়তো ভাববে রোদেলা ছোট লোক, হিংসুটে, তবুও বললে বুঝতে সুবিধা হবে সবার। তাই এই তুচ্ছ ঘটনার অবতারণা। নানু বাড়িতে গরুর দুধ রাখা হতো। বাড়ির সব ছেলে মেয়েদের মতোই ওরা দুই বোন বড় কাপের 2 কাপ দুধ পেত প্রতিদিন রাতে। ওরা দুই বোন নিজেদের কাপ থেকে অল্প করে দুধ আলাদা করে রাখতো ওদের মায়ের জন্য, আর ওর মা সেই 1 কাপ দুধ রাখতো নোবেলের জন্য। ডেকে এনে জোর করে খাওয়াতো ওকে। এমন না যে ওকে দুধ দেওয়া হতো না, ওকেও সবার মতোই দেওয়া হতো। ও হয়তো জানালা দিয়ে ফেলে দিত, না হয় সিঙ্কে ঢেলে দিত। এভাবে চলতে থাকায় মামি আর ওকে দুধ দিত না, কিন্তু নাসিমা মেয়েদের রাখা তার জন্য সেই 1 কাপ দুধ ওকে ডেকে এনে বসিয়ে জোর করে খাওয়াতেন। এরপর থেকে সেটাই নিয়ম হলো। ওই যে 1 কাপ দুধ, মাত্র 1 কাপ দুধ, কত তুচ্ছ জিনিস তাই না? ঠিক সেখান থেকেই দূরত্ব বাড়তে শুরু করেছে ওদের নিজের জন্মদাত্রী মায়ের সাথে। আর অপর দিকে অসহ্য লাগতে নোবেলকে। আচ্ছা, একটু কল্পনা করুন তো, এত বড় এই গ্রহটায় আপনার প্রিয় বলতে, আপনজন বলতে, নির্ভরতার জায়গা বলতে কেবল একজনই রয়েছে, যাকে আবর্তন করে ঘুরছেন আপনি উপগ্রহের মতো। আর সে আপনার চেয়ে বেশি ভালোবাসে, বেশি গুরুত্ব দেয় অন্য একজনকে। আহা, মা যদি জানতো কত কষ্ট পেত এসবে রোদেলা। প্রিসিলা তখন ছোট্ট বাচ্চা, দুনিয়ার কিছুই প্রায় বুঝতো না বললেই চলে। চিনত শুধু মাকে। সেই মা রাতে ঘুমাতেন নোবেলকে আঁকড়ে ধরে। প্রিসিলা বলতো, আমার মা। নোবেল বলতো, আমার ফুপু। কি খুনসুটিপূর্ণ মজার দৃশ্য, তাই না? কিন্তু দিন যখন গড়াতে থাকে এটাই নিয়ম হয়ে যায়। নোবেলকে ঘুম পাড়িয়ে তিনি ওদের 2 বোনের কাছে আসতেন। ফুপুকে ছাড়া ওর ঘুমই আসে না। এখনো দিন চেতো কান্না করতে করতে হাতের বৃদ্ধাঙ্গুল চুষতে চুষতে
ছোট্ট প্রিসিলা ঘুমিয়ে পড়তো। তখন মায়ের উপর ভীষণ রাগ হতো রোদেলার। ইচ্ছে হতো খুন করতে নোবেলকে। দূরত্বটা বেড়েছে খুবই ধীরে, এতটা ধীরে যে কারোর চোখেও বাঁধেনি, কেউ দূরত্বও দেয়নি। দিন দিন নিজের মতোই সারা সূর্যকে প্রদক্ষিণ করে। ধীরে ধীরে ওদের মা নোবেলের এক ছত্র আধিপত্যে ততদিনে প্রিসিলা একলা চলতে শিখে গেছে। এখন আর ওর মাকে লাগে না ঘুমোতে। ও হয়তো ওই বয়সেই বুঝেছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। চোখ দুটো একটু বন্ধ করে ভাবুন তো এই দৃশ্যটা কেমন লাগবে আপনার। কষ্টে দম বন্ধ লাগবে না? মনে হবে না বেঁচে থাকার কোনো মানে নেই, কেউ নেই পৃথিবীতে ভালোবাসার? প্রিসিলার ডান হাতের ওই বৃদ্ধাঙ্গুলটা অন্য আঙ্গুলের তুলনায় একটু বেশি সরু আর চ্যাপ্টা। এত বড় হয়ে গেছে এখনও সেই সরু আঙ্গুলটা সেই সব দিনে সাক্ষ্য বহন করে চলেছে নীরবে। ওর যে আঙ্গুলটা চ্যাপ্টা এটা হয়তো নাসিবাও জানেন না। কি ভাগ্য ওদের। একটা কথা চলতি আছে, মার বইন খালা মার চেয়ে ভালা। কপালে যাদের দুর্ভোগ দুর্দশা লেখা তাদের জীবনে ভালো কিছু নেই। সোনা ধরলেও তা ছাই হয়ে যায়। ওদের এক ভীতি ছিল ওর মা, আর এক ভীতি ওদের খালারা। কথায় যে কত যন্ত্রণা তা ওরা ভালো করে জানে এই মানুষগুলোর মারফতে। সুযোগ পেলেই হলো। সময় নাই, অসময় নাই, শোয়া নাই, বসা নাই, এমনকি খেতে বসে থাকলেও মাফ নাই। এমন অনেক দিন হয়েছে চোখের পানিতে ভাত ভিজে গিয়েছে রোদেলার কথার ঘেন্নায়। অথচ ওদের কোনো দোষের কারণে এসব শুনতো না ওরা এসব শুনতো বাবা মায়ের জন্য। তারা যে সাহায্য করতো তা উসুল করতো এসব শুনিয়ে। এটা যে কত জঘন্য অনুমতি তা বোঝানো যাবে না কাউকে। একটা মানুষ আপনাকে একবেলা খাইয়েছে, সে যদি সুযোগ পেলেই তার খোঁটা দেয় কিংবা কথা শোনায় তাহলে কেমন লাগবে? ওই খাবার উগরে দিতে ইচ্ছে হবে না? আর ওদের দিনের পর দিন শুনতে হয়েছে এসব, দয়াও গ্রহণ করতে হয়েছে ইচ্ছে না থাকা সত্ত্বেও। মানুষের শৈশব কত আনন্দের হয়, কিন্তু ওদের সব ভুলে শিশু মনে ওরা হয়তো খুঁজে নিত নিজের মতো ভালো থাকার পথ। বিকেলে খেলতে যেত কিংবা টিভি দেখতে বসতো। অমনিই কোথা থেকে ওর মায়ের সে টিভি বন্ধ করে বকা দিয়ে রোদেলাকে বলতো, এত সুখ কেন তোর ভিতরে মাগি? তগ সুখ আমি বাইর করতাছি, খাড়া। আমার জীবন শেষ কইরা দিয়া তোরা সুখে থাকবি ভাবছস? তগ সুখ আমি আর বলা যাবে না। আর ভাবতেও পারে না রোদেলা। ঠিক এই কারণটাই রোদেলা কখনো ওর ছোটবেলায় ফিরে যেতে চায় না। ওদের মা নিজে জীবনে সুখ পায়নি, তাই তার কারো সুখ সহ্য হয় না। এ কথাটা অনেক অনেক বছর পর বুঝেছিল রোদেলা। যখন বুঝলো ব্যাপারটা পুরাতন সব হিসেব মিলে গিয়েছিল তখন। ওদের হাসাহাসি, ওদের টিভি দেখা, ওদের হাতে মেহেদি পরা, কোথাও বেড়াতে যাওয়া, ছোট মামা মামির সুন্দর সুখের সংসার, একসাথে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, ছবি দেখা, এসব না দেখতে পারা, সব হিসাব মিলে যেতে লাগলো। এসব মানতে পারতেন না নাসিমা। নোবেলের মা ছিলেন গরিব ঘরের মেয়ে, মামারা অবস্থাপন্ন পরিবার। সেই পরিবারে বিয়ে করে মামা তাকে ঘরে তোলেন। মামিকে পছন্দ করে বিয়ে করেছেন মামা, যদিও পারিবারিকভাবেই হয়েছিল বিয়েটা। নাসিমার সহ্য হতো না গরিব ঘরের একটা মেয়ে বিয়ে করে এসে এমন রাজরানী হালে থাকে, আর ও এমন পরিবারের মেয়ে হয়েও ওর এই দুর্দশা। এটাই ছিল নাসিমার যন্ত্রণার মূল কারণ। মামির ভালো থাকাটাই সহ্য হতো না তার। হাই কপাল, কে তাকে বোঝাবে যে যার যার ভাগ্য তার তার ঠিকানা তৈরি করে দিয়েছে? ঝগড়া লাগলেই তার মা তাকে বলতেন ফকিন্নির ঝি। এটাই ছিল ঝগড়ার উদ্বোধনী বাক্য। তিনি এমন সব কথা কোথা থেকে শিখেছেন ভেবে অবাক হয় রোদেলা। ওর নানু বাড়ির কাউকেই এমন কথা কখনো বলতে শোনেনি ও। শেষ পর্যন্ত নোবেলের মাকে বাড়ি ছাড়া করে ছাড়লেন। অনেক পরে যখন ভুল বুঝলেন তিনি, তখন থেকে এই পাপ তিনি নোবেলকে আঁকড়ে ধরে মোচন করতে চাইলেন। ছোট মামা তখন বোঝেনি। যখন বুঝলেন সব শক্ত হাতে হাল ধরলেন নিজের সংসারের। নিজেদের কোনো ব্যাপারে তাকে নাক গলাতে দিতেন না, পাছে এই সংসারটাও না নষ্ট হয়। সেখানেও দোষ। ছোট মামাকে নাকি নতুন মামি তাবিজ করে জবান বন্ধ করে রেখেছেন। তা না হলে এই ভাই এত বদলে গেল কিভাবে? নাসিমা এই সংসারও ঘাটতে চেষ্টা করেছেন, পারেননি। ছোট মামি দক্ষ আর ছোট মামা সজাগ থাকায় এজন্য আড়ালে আবডালে ছোট মামিকে হুররাম ডাকেন নাসিমা। সুলতান সুলেমানের হুররাম। সে সব ভুলিয়ে এক ছত্র দখলে নিয়েছিল সুলতান সুলেমানের। বোনদের বৈঠকে সবাই যখন এক হয় তখন নাসিমা বলেন, আরে ও মাগি তো হুররাম, দেখোস না আমার ভাইটারে কেমন বোবা বানাইয়া ফেলছে? দেখোস না তোরা?
কোন কথা বলতে গিয়ে কোন কথা হয়ে গেল, কোথায় যেন ছিলাম। ও, নাতাশা এসেছে রোদেলাদের বাসায়। নাতাশা এসেছে একটি উদ্দেশ্যে, তা না হলে ও এখানে আসার মেয়ে না। ফুপুকে মোটেও পছন্দ করে না নাতাশা, তবুও ফুপাতো বোনদের কষ্টেও ব্যথিত হতো, ওদেরকে ভালোবাসে মন থেকে। ও এসেছে সেন্ট মার্টিন যাওয়ার কথা বলতে। নাতাশার শ্বশুরবাড়ির লোক কেউ জানে না যে এত সব ঘটনা ইতিমধ্যেই ঘটে গেছে। তারা জানে রোদেলারা এখনও ওই বাড়িতেই আছে।